কালকে কিন্তু ম্যাচ রয়েছে নেদারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে রাত 8টা থেকে ম্যাচটা হতে চলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা কিন্তু আমেরিকায় না, ওয়েস্ট ইন্ডিজে হতে চলেছে। বাংলাদেশের জেতা কিন্তু খুবই দরকার, মানে নেদারল্যান্ডের যেরকম দরকার, নেদারল্যান্ড জিতলেও কিন্তু সুপার এইটে যেতে যাওয়ার একটা চান্স থাকবে। আর যদি বাংলাদেশ যেতে, বাংলাদেশেরও কিন্তু চান্স থাকবে। সেই জন্য বাংলাদেশও জিততে চাইবে, আর ওইদিকে নেদারল্যান্ডও কিন্তু জিততে চাইবে। বাংলাদেশ এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলে একটা জিতেছে, একটা হেরেছে। আর নেদারল্যান্ড বোধহয় একটা জিতেছে। নেদারল্যান্ড একটা জিতেছে, বাংলাদেশ নেদারল্যান্ড দুটোর মধ্যে একটা জিতেছে, একটা হেরেছে। 2 হলো পয়েন্ট রয়েছে, প্লাস 0.024 হলো নেট রান রেটও মোটামুটি নেদারল্যান্ডের কিন্তু খুব একটা খারাপ নেই, ভালো রয়েছে নেদারল্যান্ডের। এবার যদি বাংলাদেশকে হারিয়ে দেয় নেদারল্যান্ড কিন্তু 4 পয়েন্ট পেয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে কিন্তু সুযোগ সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে নেদারল্যান্ডের পরের ম্যাচটা হারতেই হবে আর বাংলাদেশের জিততেই হবে। সেক্ষেত্রে ওদেরও 4 পয়েন্ট হবে, ওদেরও 4 পয়েন্ট। বাংলাদেশের নেট রান রেট যদি বেশি থাকে তাহলে যেতে পারবে, না হলে যেতে পারবে না। সেক্ষেত্রে নেট রান রেটের লড়াই চলে আসবে নেদারল্যান্ডের সাথে। আর নেদারল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচটা যদি বৃষ্টির জন্য না হয়, সেক্ষেত্রে দুইজনে 1 পয়েন্ট করে পাবে, 3 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হবে। নেদারল্যান্ড জিতলে নেদারল্যান্ড যাবে, বাংলাদেশ জিতলে বাংলাদেশ যাবে। আর নেদারল্যান্ড যদি হেরে যায় বাংলাদেশ যাবে। আর যদি বাংলাদেশও হারে নেদারল্যান্ডও হারে, সেক্ষেত্রে যেহেতু নেট রান রেট বেশি রয়েছে বাংলাদেশের একটু, বাংলাদেশ চলে যাবে। সেটাই অনেক রকম। এবং আজকের ম্যাচটা জিততে পারে নাকি সেটা তো এই ভিডিওতে বলবে। এবং নেদারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপে একবারই মোকাবিলা হয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে একবারে কিন্তু জিতেছে কিন্তু বাংলাদেশ। সেই ম্যাচে তাসকিন আহমেদ দারুণ বল করেছিল, 4 ওভারে 24 রানে 4 উইকেট নিয়েছিল। এছাড়া হাসান মাহমুদও সেই ম্যাচে খেলেছিল। আর কলিন আকরামান খুব ভালো ব্যাটিং করেছিল, 6টা 4 2টো 6 মেরে 48 বলে 62 রান করেছিল কলিন আকরামান নেদারল্যান্ডের। এবার নেদারল্যান্ডের মধ্যে যে কোনো কেউ ভালো খেলতে পারে, নেদারল্যান্ডকে বাংলাদেশের হারানো উচিত। তবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যেরকম বাংলাদেশ হেরে গেছিল নেদারল্যান্ডের কাছে, এরকম যেন হেরে না যায়। এরকম হেরে গেছিল ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2023 সালে, ইডেন গার্ডেনের ম্যাচটা ছিল কলকাতায়। অনেকে আশাহত হয়ে ফিরে গেছিলো, রাগ হয়ে ফিরে গিয়েছিল। সেরকম যেন ম্যাচ ফিরে না আসে। এটা ওয়েস্ট ইন্ডিজে হবে। ওয়েস্ট ইন্ডিজের এই পিচ থেকে আগে কখনো ব্রিজ ডাউনে বোধহয় খেলা, এইখানে এই টি-20 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ হয়নি এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে। এই পিচটা কেমন হয় সেটা দেখতে হবে, স্লো পিচ হয় না বোলিং উইকেট হয় সেটা দেখতে হবে, মানে জানি না সেটা। তবে যদি ফ্লোরিডা হতো বা অন্য পিচ হতো গুয়েনা, তাহলে কিন্তু একটু ব্যাটিং সব পিচ হতো, তবে টান পেত। আর এইখানে স্পিনার একটা বেশি খেলানো আমার মনে হয় ভালো হবে। সেক্ষেত্রে মুস্তাফিজ, তাসকিন, তানজিম হাসান, সাকিব এদেরকে না খেলে অবশ্য বসাতেও পারবে না খুব, ওই স্পিনার দুখানাই খেলাতে হবে। দরকার হলে মাহমুদুল্লাহকে দিয়েও ব্যবহার করা যেতে পারে, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, তার সাথে রিশাদ হোসেন। শেখ মেহেদি তো চলে না, এবার কার জায়গায় নিয়ে আসবো? ওই জায়গায় ফাস্ট বোলার বসানো যাবে না, কেন খুব ভালো বল করছে তিনজনে। মুস্তাফিজও দরকারি, ওই তারপর শুরুটা করছে তানজিম হাসান, সাকিব আর তাসকিন আহমেদ, তারাও কিন্তু ভালো করছে। বাংলাদেশ যদি এখানে হেরে যায় নেদারল্যান্ডের কাছে তাহলে কিন্তু খুব সমস্যা, জেতার দরকারি, অবশ্যই জেতা দরকারি। এটাই দেখা যাক। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও বাংলাদেশ নেদারল্যান্ডকে হারাতে পারবে নাকি। আমার মনে হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডকে হারিয়ে দেবে। আগের ম্যাচে সাউথ আফ্রিকাকে যখন হারিয়েছে, ওই মানে হারাতে যাচ্ছিল, প্রায় হারাতে পারেনি, শ্রীলঙ্কাকে হারিয়েছে। কিন্তু এটা জিততে পারে। এটা ফ্লোরিডাতে ম্যাচটা, ফ্লোরিডা না, ব্রিজ ডাউনে ম্যাচটা হবে। আর স্লো উইকেট হলে 130-35 রান হবে। তবে ওই অত বাজে উইকেট, স্লো উইকেট হলেও অত বাজে উইকেট হবে না। তবে স্লো উইকেট হলেও বাংলাদেশ যদি হাতে উইকেট রেখে খেলে লাস্ট দিকে মারতে পারবে। ডেথ ব্যাটিংয়ে একদম রানই তুলতে পারে না বাংলাদেশ, এটাই হলো সমস্যা হয়ে যায়। মানে বাংলাদেশের কিন্তু বোলিংটা খারাপ হচ্ছে না, ব্যাটিংটাই খারাপ হচ্ছে। আর আমার মনে হয় ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনবে না। মানে শান্ত যা পারফরমেন্স করছে ইমিডিয়েটলি তাকে টিম থেকে বাদ দেওয়া উচিত, কিন্তু তাকে বাদ দিতে পারবে না। তানজিম হাসান তামিম খেলতে পারছে না, তাকে ইমিডিয়েটলি বাদ দেওয়া উচিত, বাদ দিতে পারবে না, খেলাতেই হবে, কিছু করার নেই। আর আরেকটা জিনিস করা যেতে পারে, এখন লাস্ট ট্রাই করা যেতে পারে, তানজিম হাসান তামিমকে বাদ দিয়ে লিটন দাস, সৌম্য সরকারকে ওপেন করানো। কেন 2 ম্যাচে তো দেখা গেল, 2 ম্যাচে একেবারে ফ্লপ হলো তামিম। এবার যদি এটা, আমার মনে হয় না ভালো কিছু করতে পারবে বলে, ওদের লাস্ট ট্রাই করতে পারে লিটন দাস, সৌম্য সরকার ওপেনিং। সৌম্য সরকারকে নিয়ে এসে তানজিম হাসান তামিমকে বাদ দিয়ে লিটন দাস, সৌম্য সরকার ওপেনিং, 3-এ শান্ত। আর শান্ত 3-এ না এসে পরে আসুক তাহলে ভালো হবে। 3-এ আসুক তাবিদ হৃদয়, 4-এ সাকিব আল হাসান, 5-6 নামুক ওই নাজমুল হোসেন শান্ত। একদম শেষ দিকে খেলতে পারলে পারবে, না পারলে না পারবে। আগে এসে 12টা বল খেলবে, 7 রান 6 রান করবে, বা 30টা বল খেলে 18 বা 17 রান করবে, ওই রান কোনো কাজের কাজ না। মানে ওর থেকে পরে ব্যাটিংয়ে নামাই ভালো, বল তো নষ্ট করবে না, বল না নষ্ট করাই ভালো।
বল যাতে নষ্ট না করতে পারে সেটা দেখতে হবে, এবং বাংলাদেশ আমার মনে হচ্ছে আরামসে নেদারল্যান্ডকে হারিয়ে দেবে, আরামসে হারাবে, মানে বলে বলে হারাবে আর কি। তবে এবার যদি নেদারল্যান্ড কাম ব্যাক করে দেয়, খুব ভালো খেলে দেয়, বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু লাস্ট ম্যাচটাও জেতার চেষ্টা করবে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের সাথে বোধহয় নেপালের ম্যাচ রয়েছে লাস্ট ম্যাচটা। আর নেপাল কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও খেলবে, নেপালের বিরুদ্ধে জেতাটা একটু চাপের হয়ে যাবে। সন্দীপ লামচানের বলটা খেলতে পারে, চাপ হবে না। নেপালের আর সোমকাল কামি যে একটা প্লেয়ার রয়েছে, ওই প্লেয়ারটাও ভালো বল করে। ওই একটা দুটো প্লেয়ার একটু ভালো বল করে, ওই দুটো প্লেয়ারের বল ভালো করে খেলতে হবে বাংলাদেশের, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। বাংলাদেশের বোলিং নিয়ে টেনশন নেই, ব্যাটিংটা একটু ভালো করলে বাংলাদেশ জিতবে। আর ফিল্ডিংটা ভালো করতে হবে, সঠিক টাইমে ক্যাচগুলো ধরতে হবে। আর ইশাদ হোসেন যে ইম্প্যাক্টফুল, এবার হয়তো একটু মার খাচ্ছে, বাট প্রয়োজনে এসে উইকেটটা নিয়ে নিচ্ছে। আর প্রতিটা ম্যাচে যদি রিশাদ হোসেনভাবে ব্যাট করে দেবে, বা মাহমুদুল্লাহ ম্যাচ জেতাবে, বা তাওহিদ হৃদয় ম্যাচ জেতাবে, সেটা বললে ভুল হবে। এদের বাইরেও অন্যদের ভালো খেলতে হবে। সৌম্য সরকার, লিটন দাস, সেটা থাকতে মানে অন্যদের উপর শুধু ভরসা করলে হবে না, এদেরও ভালো খেলতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। তাওহিদ হৃদয় ভালো প্লেয়ার, বাট মানে মানে আর কি ধারাবাহিকতা নেই। তাওহিদ হৃদয় মানে এখন একটু রান টান করছে, মাঝে মাঝে ধারাবাহিকতা হারিয়ে যায় মানে তাওহিদ হৃদয়ের অন্য প্লেয়ারদের মতো। তবে অন্য প্লেয়ারদের থেকে একটু বেটার তাওহিদ হৃদয়। এবারের বিশ্বকাপে তাও চেষ্টা করছে সে রানটা করা, স্লো উইকেটেও বড় শট, ক্রিকেটিং শট খেলছে। নাজমুল হোসেন শান্ত খেলে একটা দুটো 4-6 মারে, তারপরে এমন স্লো খেলে মানে শান্ত দেখে মনে হয় একটা বোলার ব্যাট করছে, বোলারও মনে হয় ওর থেকে ভালো ব্যাটিং করে, বোলারকে নামিয়ে দিলেও মনে হয় ওর থেকে ভালো ব্যাটিং করে দেবে। নাজমুল হোসেন শান্ত জঘন্য ব্যাটিং করে, জঘন্য ব্যাটিং, আর কিছু বলার নেই। মানে তার টি-20 ক্রিকেটে তার থাকাই উচিত না। এবার তাকে জোর করে বলতে গেলে নেওয়া হয়েছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলে ক্যাপ্টেন করে দেওয়া উচিত তাওহিদ হৃদয়কে, নতুন একজনের কাছে দেওয়া উচিত। শান্তকে টি-20 থেকে পুরোপুরি বাদ দেওয়া উচিত। এই শান্ত চলে না। শান্ত ক্যাপ্টেন্সি একটু কিছু কিছু ক্ষেত্রে ঠিকঠাক করে, তা মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, এই অভিজ্ঞ প্লেয়াররা টিমে রয়েছে বলেই পারে, এদের কাছে শুনে ক্যাপ্টেন্সিটা করে বলেই পারে। আর নেদারল্যান্ডের অবস্থা খুবই খারাপ, নেদারল্যান্ড তো আরও খেলতে খেলতে পারছে না, নেদারল্যান্ডের অবস্থা খুব খুব জঘন্যতম অবস্থা। নেদারল্যান্ডও মানে এটা কি দুটো দুর্বল দলের খেলা হবে, বাংলাদেশও বলতে গেলে দুর্বল দল, আর নেদারল্যান্ডও বলতে গেলে দুর্বল দল। তবে এই দুটো টিম যদি লড়াই করে, খেলাটা দেখতে বেশ মজা আসবে। ম্যাচটা হতে চলেছে কিন্তু কালকে, কালকে ম্যাচটা হতে চলেছে ব্রিজডাউনে। তারপর ভ্যান ভারবেক, তারপর কিংমা, এই দুটো তিনটে প্লেয়ারের বল একটু দেখে খেলা উচিত। এরা কিন্তু খুব ভালো বল করে, এরা দেখলাম আগের দিন ইন সুইং আউট সুইং এদের হাতে রয়েছে। এদের কিন্তু পেশা ক্রিকেট খেলা না, এরা কেউ পাশাপাশি পড়াশুনো করে, কেউ চাকরি বাকরি করে, তারপর কিন্তু ক্রিকেট খেলতে আসে। কিন্তু তারপরও তারা এসে যেভাবে টি-20 ওয়ার্ল্ড কাপে মাঝে মাঝে একটা দুটো ম্যাচ জিতে যায়, সেটা একেবারে অবিশ্বাস্য। তবে নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এদের মধ্যে থেকে আফগানিস্তান, এদের মধ্যে থেকে আফগানিস্তানের ক্রিকেটটা একটু বেশি উন্নতি হয়েছে, মানে বেশি উন্নতি। আর নেপাল কিন্তু ছোটোখাটো দলের সাথে জেতার ক্ষমতা রাখে, বড় দলের সাথে আবার জিততে পারে না নেপাল। নেপালের যারা ক্রিকেট ফ্যান, তাদের প্রচুর ক্রিকেট ফ্যান রয়েছে, তারা মানে নেপালকে খুবই সাপোর্ট করে, ক্রিকেট দেখতে তারা ভালোবাসে, এই জন্য নেপালকে সাপোর্ট করে। হারলেও বাংলাদেশের আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশ হারার পরও, জঘন্য পারফরমেন্স করার পরও বাংলাদেশের যারা সমর্থক তারা কিন্তু হতাশ হয় না। তারা হয়তো বাজে কথা বলে বা হয়তো হতাশ প্রকাশ করে, কষ্ট প্রকাশ করে, করার পরও তারা কিন্তু খেলা দেখতে আসে। তার মানে এটা বাংলাদেশের বোঝা উচিত যে আমাদেরকে সমর্থন করছে, আমরা অন্তত ভালো খেলি, মান ইজ্জত বাঁচাই। সেটা মান ইজ্জত বাঁচানোর জন্য খেলে না বাংলাদেশ। বাংলাদেশ ভাবে ওই হারলে হারবো খানে, ও যা হবে হবে, এরকম এরকম আর কি, জঘন্য অবস্থা, সেটাই খুব বাজে অবস্থা। এই জন্য বাংলাদেশ হেরে যায়। আর কোনো টিমকে হালকাভাবে নেওয়া উচিত না। নেদারল্যান্ডকে হালকাভাবে নিয়েছিল ওয়ানডে ওয়ার্ল্ড কাপে, যার কারণে হেরে গেছিলো। ক্যাপ্টেন ছিল সাকিব আল হাসান, আর এখন আবার ক্যাপ্টেন রয়েছে কে, শান্ত। মানে যেই ক্যাপ্টেন থাকুক না কেন, শান্ত, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মানে কেউ কিন্তু টি-20 ক্রিকেটে সেরকমভাবে ক্যাপ্টেন্সি করতে পারেনি। আর বাংলাদেশের এই টিম নিয়ে ভালো খেলা বড় মুশকিল, বড় মুশকিল। কোনো ঠিকঠাক ফিনিশার নেই। মাহমুদুল্লাহর সাথে কে ফিনিশার হিসেবে খেলবে কোনো ঠিক নেই। সাকিব আল হাসান খেলতে পারছে না, সাকিব আল হাসান, দল হেরে যাচ্ছে, সাকিব আল হাসান হাসে, এইটা দেখে আমার সব থেকে খারাপ লাগে, আমি হতবাক হই। মানে হারাবে কি করে বাংলাদেশ? আর বাংলাদেশ ওই একটাই চেঞ্জ করতে পারে, ওই সৌম্য সরকারকে আবার দলে আনতে পারে, তানজিম হাসান তামিমকে বাদ দিতে পারে, আবার এটাও হতে পারে পুরো আনচেঞ্জ রাখলো। আর যখন মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা জিতিয়ে দিল, তখন চান্ডিকা হাথুরু সিংয়ে কি মানে আবার মানে বলতে গেলে কোলে তুলে নেয় অবস্থা আর কি মাহমুদুল্লাহকে, তাকে নিয়ে আর কি চলে যায়। কিন্তু এইটা বোঝা উচিত মাহমুদুল্লাহ সব ম্যাচ জেতাতে পারবে না। 2 বলে যখন 6 রান বাকি, এটা কেশব মহারাজের বলে 6টা মারতে গেল, তারপর তো ক্যাচ হলো। আমি ভেবেছিলাম মাঠের বাইরে বাংলাদেশ জিতে গেছে, ও বাবা হাতে। মাহমুদুল্লাহ নিজেও বুঝেছিল হয়তো ক্যাচটা ধরতে পারবে না বা মাঠের বাইরে চলে যাবে, মানে পিচটা এমন মানে বেশি উঁচুতে কানেকশনটা ঠিকঠাক হয়নি, যার কারণে হাতে চলে
চলে গেছে। ওটা যদি মাঠের বাইরে চলে যেত ব্যাস 6 হয়ে যেত, তখন কিন্তু ম্যাচের মোড় অন্যরকম ঘুরে, বা ওটা যদি 4 হতো তাহলে কিন্তু 1 বলে 2 রান হতো, সেক্ষেত্রেও বাংলাদেশ এটা জেতার চান্স হতো, নাহলে সুপার ওভারে খেলাটাকে গড়াতো। এটাই মানে বাংলাদেশের সমর্থক কেউ ভাবতেই পারেনি ওটা মাহমুদুল্লাহ মানে আউট হয়ে গেছে। অনেকে ভেবেছিল ওই ম্যাচটা মানে পুরোপুরি বাংলাদেশের জেতা ম্যাচ, পুরোপুরি জিতে যাবে, কিন্তু ওই রানে 114 রানও করতে পারেনি। ওটা হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের। ওই ম্যাচটা হেরেছিল ওই সাকিব আল হাসানের হেরে যাওয়া গুরুত্বপূর্ণ সময়, মানে আউট হয়ে যাওয়া, সাকিব আল হাসানের গুরুত্বপূর্ণ সময় আউট হয়ে যাওয়া আর শান্তর আউট হয়ে যাওয়া, এই দুটো কারণেই বাংলাদেশ হেরেছিল, না হলে বাংলাদেশ কখনোই ওই ম্যাচ হারে না। আমার যতদূর মনে হয় ওই কারণেই ম্যাচটা হেরেছে। তবে আশা করছি যে বাংলাদেশ নেদারল্যান্ডকে হারাবে কালকের ম্যাচটাতে, দেখা যাক কি হয়। আজকে তো ভারত আর রাতে আবার ভারত আর কার জন্য ম্যাচ রয়েছে, আমেরিকা। এই ম্যাচটাও গুরুত্বপূর্ণ ওই গ্রুপের ক্ষেত্রে। এই গ্রুপের ক্ষেত্রে শ্রীলঙ্কা তো ওদিকে ছিটকে গেছে, নেপালও বলতে গেলে পারবে না যেতে, নেদারল্যান্ডের কাছে সুযোগ শুধু রয়েছে ব্যাস। আর ওই গ্রুপ থেকে তো সাউথ আফ্রিকা চলে গেছে, সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এরা বলতে গেলে চলে গেছে। আজকে ভারত জিতলে ভারতও কিন্তু সুপার 8-এ চলে যাবে, মানে ভালো ভালো টিমগুলো চলে যাচ্ছে। কিন্তু নিউজিল্যান্ড আর ইংল্যান্ডই গ্যারা কলে পড়ে গেল। ইংল্যান্ডের একটা বৃষ্টির জন্য হলো না ম্যাচটা, আর একটা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা হেরে গেল। ওরা বেশি কনফিডেন্স নিয়ে নেমেছিল, ভেবেছিল যে আগের বারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এইবারও আমরা জিতবো। এটা মনে রাখতে পারেনি যে আগের বছর স্যাম কারান থাকাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এছাড়া বেন স্টোকস খেলে দিয়েছিল বলে চ্যাম্পিয়নটা হতে পেরেছিলাম, না হলে হতে পারতাম না। এবার বেশি কনফিডেন্স নিয়ে খেলতে গেছে, পারেনি। আর নিউজিল্যান্ডের চান্স নেই বলে চলে, নিউজিল্যান্ডকে উঠতে গেলে সেক্ষেত্রে আফগানিস্তান তো উঠবে, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে বাদ চলে যেতে হবে, ওয়েস্ট ইন্ডিজের বাকি ম্যাচ হারতে হবে, সেটা পারবে না। কালকে মনে হয় ম্যাচও রয়েছে ভোর 6টার সময়, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচটা, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। কালকে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, নেদারল্যান্ড বাংলাদেশ ম্যাচ, আরটাও কি ম্যাচ যেন রয়েছে। এরপর এগুলো সব এবার দেয় নিউ ইয়র্কে সেরকম একটা ম্যাচ নেই, এবার সব ওই ফ্লোরিডা নাই গুয়েনা নাইলে বারবাডোস, এরকম এক এক জায়গায় এক একটা ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজে কি ওয়েস্ট ইন্ডিজে কোনোটা টার্নিং উইকেট হয়, আবার কোনো কোনো পিচে সুইং করে। সুইং দেখা যায় বেশিরভাগ ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে, টি-20 ক্রিকেটে সুইংটা দেখা যায় না অতটা। ওয়েস্ট ইন্ডিজের পিচে টার্নিং উইকেট হয়। অ্যাকিল হোসেন আগের দিন খুব ভালো বল করে দিল, যে কোনো স্পিনাররাই কিন্তু ভালো বল করে দেয়, যে কোনো স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের পিচে ভালো বল করার ক্ষমতা রাখে। এই জন্য ওয়েস্ট ইন্ডিজের মানে বাংলাদেশের যেহেতু স্পিনার ভালো, স্পিনাররা কিন্তু ভালো বল করতে পারে। আর তাসকিন আহমেদ আর সাকিব হোসেন বলি কেন, তানজিম হাসান সাকিব, এরা যদি আর কি সুইংটা পায় তাহলে কিন্তু ভালো করবে বাংলাদেশ, না হলে কিন্তু ভালো করতে পারবে না। সেটাই। তোমাদের মতে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও। বাংলাদেশের আরও এরপরে খেলা টেলা থাকবে, সেগুলো নিয়েও ভিডিও বানাবো, আবার সুপার 8-এর পর্ব নিয়েও ভিডিও বানাবো, সেই ম্যাচগুলো নিয়ে। সেগুলো তো আর কয়েকদিন পরেই যা শুরু হয়ে যাবে, এর মধ্যেই শুরুটা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, আজকে ভারতের খেলাটা দিয়েছে যাতে অনেকে দেখতে পারে, অনেকে ছুটি ছাটা থাকবে, অনেকে দেখতে পারবে আজকের ম্যাচটা। এর জন্য কিন্তু ভারতের ম্যাচটা দিয়েছে আমেরিকার সাথে। অনেকে ছোটোখাটো প্রতিপক্ষ ভাবছে, কিন্তু আমেরিকার পিছে কিন্তু আমেরিকা ভালো পারফরমেন্স করেও দিতে পারে, সেখানে কিন্তু চমক দেখাবে। একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সৌম্য সরকার কিন্তু এক কাজ করা যেতে পারে, সৌম্য সরকারকে খেলানো যেতে পারে তামিমের জায়গায় না খেলিয়ে জাকির আলী অনেকের জায়গায় খেলানো যেতে পারে। জাকির আলী যেরকম শেষ দিকে খেলছে 5-6 নম্বরে, তাকে খেলানো সেই জায়গায় যেতে পারে। দেখতে হবে যে সৌম্য সরকার ওপেনার হিসেবে খেলতে পারেনি, কোনো অসুবিধা নেই। যদি ভারতের বলি কেন, বাংলাদেশের কিন্তু কোনো ওরকম শেষ দিকে ফিনিশার কেউ নেই। মোহাম্মদ সাফিউদ্দিনকে নেয়নি, অলরাউন্ডার। সৌম্য সরকার বলও করতে পারে, ব্যাট যদি শেষ দিকে করতে পারে তো সৌম্য সরকারকে ট্রাই করলে করা যেতে পারে নতুন পজিশনে, সেটা করার যেতে পারে। তো দেখা যাক বাংলাদেশ কি করতে পারে, আদৌ পারে নাকি পারে না, এটা দেখতে হবে। এই একটা অপশান রয়েছে, সেটা বলে দিলাম। জাকির আলী অনেক চলছেই না, জাকির আলী অনেক অতটা ভালো না, যতটা ভালো ভেবেছিলাম আমি বা সেরা মনে হচ্ছিলো ততটা সেরা নয় এখনো পর্যন্ত।